আচ্ছা, আমাদের সামনে রেলের গ্রুপ ডির পরীক্ষা আছে, তাই তো? রেলের গ্রুপ ডি, অনেকের রেলের গ্রুপ ডি আছে, অনেকের WBP আছে, অনেক KP আছে, এবং এসএসসি GD, এসএসসি MTS এগুলো রয়েছে। তোমরা ইতিমধ্যে শুনেছ যে এসএসসি যারা মানে CGL বা যারা CSSL পরীক্ষা দিয়ে গেছে, অলরেডি ফেজ 13 পরীক্ষা দিয়ে গেছে, এসএসসি যে নতুন ভ্যান্ডার তৈরি করেছে ইকোএডিটি, এটা কিন্তু অলরেডি বলে দিয়েছে একটা কথা, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়তে বারণ করে দিয়েছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আর কেউ থাকছে না, ঠিক আছে? তোমরা যারা এসএসসি GD দেবে, অ্যাকচুয়ালি এখানে বেশিরভাগ তো এসএসসি GD, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার নিয়ে চর্চা করা শুরু করো, সেটা কিন্তু ভুল হবে একদিক দিয়ে। তাই ওরা অফিসিয়ালি বলে দিয়েছে যে প্রিভিয়াস ইয়ার বলে আর কিছু থাকছে না। তবুও আমরা জ্ঞান নেবো, সেটাতে সময় শিখবো। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখন আমাদের টপিক ওয়াইজ সব কিছু শিখতে হবে। টপিক অনুযায়ী যে কটা টপিক আছে, সেই টপিকগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসকে আমরা নিখুঁতভাবে জানার চেষ্টা করব। এবং আমাদের সামনে যেহেতু সবচেয়ে বড় পরীক্ষা, এখানে অনেকের আছে রেলের গ্রুপ ডি, ঠিক আছে? রেলের গ্রুপ ডির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সায়েন্সের টপিকটা। কারণ আমরা জানি সায়েন্স কত নম্বর? 25। হ্যাঁ, সায়েন্স 25, ম্যাথ কত? 25, GI 30, আর জিকে 20। সব মিলে কত আছে? 100। ফুল মার্কস 100। কয় ঘন্টা টাইম? হ্যাঁ, 1.5 ঘন্টা সময়। যারা এবছর রেলে বসতো না, পরের বছর হয়তো বসবে, প্রতি বছর ভ্যাকান্সি আসবে। এটা মাথায় রেখে চলো যে এই যে সায়েন্সের এই পার্টটা, যে যত বেশি অ্যাচিভ করতে পারবে, তার চাকরি কনফার্ম হবে। কারণ ম্যাথ আর GI এটা এমন লেভেল দেবে না যে খুব কঠিন হয়ে যাবে। এটা মাধ্যমিক লেভেল, তো গ্রুপ ডি, রেলের গ্রুপ ডিতে মাধ্যমিক লেভেল। এটা তো মাধ্যমিক লেভেলের এক্সাম। সুতরাং এই যে ম্যাথটা আর GIটা, যে সিলেবাস অনুযায়ী যা আছে, অতটাই কঠিন, খুব ক্যালকুলেটিভ ওইগুলো দেবে না। পার্থক্য তৈরি করবে এই সায়েন্সটা। এবার সায়েন্স যে খুব কঠিন হবে তা না, সায়েন্সটাও মাধ্যমিক লেভেলের হবে, কিন্তু যেহেতু এটা মানে একটা কঠিন জটিল বিষয়। আমরা তো বেশিরভাগই আর্টসের ছাত্র, এখান থেকে বেশিরভাগ আর্টস পড়ে এসেছি। 9, 10 আমরা অনেকদিন আগে ত্যাগ করে এসেছি। তাই এই সায়েন্সটা আমাদের পড়তে হবে। তবে এই সায়েন্সের মধ্যে যেই 3টে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে, মানে যে 3টে টপিক গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে, সেটা হচ্ছে আমাদের রসায়নবিদ্যা, আচ্ছা পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এই দুটো টপিক খুব গুরুত্বপূর্ণ, বুঝলে? এবার তোমরা একটা জিনিস দেখো, এই রসায়নবিদ্যা যে টপিকগুলো দেখো, পারলে তোমরা লিখে নাও বা ছবি তুলে নিতে পারো, ঠিক আছে? পারলে এই যে 7টা টপিক, এটা রসায়নবিদ্যায় 7টা টপিক পড়তে হবে, ওকে? আর আমাদের পড়তে হবে হচ্ছে এই পদার্থবিদ্যার এই কটা টপিক, ঠিক আছে? এই কটা টপিক পড়তে হবে। এবার একটা জিনিস দেখো, যে আমরা যারা শিক্ষকরা তারা করেছি 2018 থেকে কটা কোশ্চেন এসছে। এই যে এগুলো লেখাগুলো মানে কি জানো? মানে হচ্ছে 2018-তে কটা কোশ্চেন এসেছিল, আর 2022-এ কটা কোশ্চেন এসেছিল RRB, ঠিক আছে? পরিমাপ পদ্ধতি, যান্ত্রিক শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি, এই টপিকগুলো থেকে দেখো কতগুলো কোশ্চেন এসছে। দেখো সবচেয়ে বেশি পদার্থের ধর্ম, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? আলোক বিভাজন থেকে কত কোশ্চেন দিয়েছে। মানে আমাদের চ্যাপ্টারটাকে ভালো করে পড়তে হবে, যাতে কোনো কোশ্চেনের বাদ না যায়। হ্যাঁ, রসায়ন বের করছি, এই যে রসায়ন হচ্ছে এই যে, ঠিক আছে? আচ্ছা, আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা আজকে তোমাদের পড়াবো। দেখো, এটা 2018-তে 25টা মতো কোশ্চেন এসেছিল এখান থেকে, আর 22টা কোশ্চেন এসেছে হচ্ছে 2022-এ, ঠিক আছে? তার সুতরাং এটা ইম্পর্টেন্ট। তোমরা অলরেডি একটা লিখে ফেলেছো, কিছুক্ষণ আগে লিখেছো তো, কিছুক্ষণ যেটা লিখালাম সেটা এই চ্যাপ্টারের জিনিসই লিখালাম। হ্যাঁ, আসো। এখানে 25টা মতো কোশ্চেন আছে। 25টা প্রশ্ন কী আছে? সেই 25টা প্রশ্ন যদি পরীক্ষায় একটা শিফটে 25টা কোশ্চেন আসে, তাই তো? সায়েন্স তো আমি বললাম না 25টা আসবে। এইবার ধরো এই 7টা চ্যাপ্টার, 7খানা কোশ্চেন ভাগ হচ্ছে এরকম: লাইফ সায়েন্স, ফিজিক্স, আর হচ্ছে কেমিস্ট্রি, তাই তো? এই বায়োলজি মানে লাইফ সায়েন্স। আমি ঠিক আছে, বায়োলজি তোমার কথা আমি রাখছি, যাও। এখান থেকে ধরো 7টা আসবে। হ্যাঁ, এই কেমিস্ট্রিতে ধরো 7-8খানা আসলো, তাহলে কত হচ্ছে? 14। আর ধরো ফিজিক্স আরও বেশি বাড়িয়ে দিল, ফিজিক্স ধরো 8-9টা আসলো। হ্যাঁ, এইভাবে 25 হলো। এইভাবে 25টা এইভাবে ভাগ হবে। একটা কথা জানিয়ে দিই যে এনটিপিসিতে এরা করে, এনটিপিসিতে তোমার এনটিপিসি বা ALP যারা এক্সামে বসে তাদের কিন্তু কম্পিউটার সায়েন্স দিয়ে দেয়, কম্পিউটার অ্যাপ্লিকেশন দিয়ে দেয়। কিন্তু রেলের গ্রুপ ডিতে একটা সুবিধা হচ্ছে যে এই 3টের বাইরে দেবে না,
সুতরাং কম্পিউটার এক্সট্রা করে পড়ার দরকার নেই, এই তিনটে পড়লেই হবে। আর এই তিনটে একটা সুবিধা আছে, এতে তোমার বেঙ্গল হয়ে যাচ্ছে, আর যদি এসএসসি জিডিতেও এখান থেকে আসবে, আর এক্সট্রা করে তোমার কম্পিউটার পড়া লাগছে না, ওরা আলাদা আলাদা হেডেক। ঠিক আছে, তাই এই তিনটে পড়লেই হবে। আর এই যে এই 7টা মতো চ্যাপ্টার আছে, এই পড়লেই হবে কেমিস্ট্রিতে। ঠিক আছে, এইবার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে, মেহনত করতে হবে কিন্তু। ঠিক আছে, আমি করিয়ে গেলাম, তোমাদের পড়তে হবে কিন্তু। ওকে, এই হচ্ছে গল্প। আচ্ছা, আজকে আমি এই চ্যাপ্টারটা পড়াবো, পদার্থের অবস্থা ও ভৌত রাসায়নিক। ওকে, এবার আমি তোমাদের পড়াচ্ছি। এই পদার্থের যে অবস্থাগুলো বর্ণনা করলাম, সবচেয়ে মেন হচ্ছে আমাদের কঠিন, তরল আর গ্যাস, তাই তো? আমাদের আজকের পড়ার বিষয়, এই পদার্থের এই তিনটে বিষয়ের মধ্যে একে অপরের কী সম্পর্ক, যা আমরা বাস্তবে দেখতে পাই। আগে ছবি আঁকিয়ে দিচ্ছি, আগে বুঝে নাও, তারপর লিখবে। আগে তো কিছু লিখবে না। সায়েন্স হচ্ছে এমন জিনিস যেটা আগে বুঝতে হয়। তোমাদের লাইফ সায়েন্স হচ্ছে মুখস্থ করতে হবে, কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রি সেটা বুঝতে হবে। ঠিক আছে, আগে বুঝবে, তারপরে মুখস্থ হবে আপনার। ঠিক আছে, তো কঠিন, তরল, গ্যাস, এদের একে অপরের সাথে কীরকম ইন্টার সম্পর্ক এবং পরিবেশে আমাদের বাস্তবের জগতে কীভাবে মিলতাল আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। আমি তোমাদের আঁকানোর জন্য, আমি বোঝার জন্য আমি একটা পিরামিড রাখলাম। হ্যাঁ, আচ্ছা দেখো অ্যাকচুয়ালি এই ছবিটা একসঙ্গে মিশিয়ে হয়, তোমাদের জন্য সুবিধার জন্য আমি দুটো ভাগ করে দিয়েছি। দেখো, প্রত্যেকের সাথে কি বললাম, তরল, কঠিন, গ্যাস। তরল থেকে কঠিন হচ্ছে, কঠিন থেকে গ্যাসে যাচ্ছে, আবার গ্যাস থেকে তরলে যাচ্ছে। ঠিক এখানেও তার উল্টো ছবি, তরল থেকে কঠিনে যাচ্ছে, কঠিন থেকে গ্যাসে যাচ্ছে, আবার তরল থেকে গ্যাসে আসছে। মানে তরল যোগ গ্যাস, আবার তরল, না সরি, না ঠিক আছে, হবে না, অসুবিধা নেই। তরল যোগ কঠিন, তাই তো আছে না? তরল থেকে কঠিন, এই তরল থেকে কঠিন, আবার তরল থেকে গ্যাস হয়ে গেল, তরল থেকে গ্যাস। ঠিক আছে, তরল থেকে গ্যাস। এবার উদাহরণ দিয়ে শোনো, পৃথিবীতে এমন কি জিনিস আছে যা তরল থেকে গ্যাসে পরিণত করে? তরল জিনিসটাকে গ্যাসে পরিণত করে। হ্যাঁ, শিশির, স্পিড, বডি স্প্রে। একদম, যখন আমরা সেন্ট দিই, ওর মধ্যে তো তরল অবস্থায় থাকে, স্প্রে করা হয়। যখন স্প্রে করা হয়, তার মানে কি মাধ্যাকর্ষণ শক্তি কাজে লাগানো হয় না, পাস্কালের সূত্র কাজে লাগানো হয়। একটা সেন্টের বক্সের মধ্যে যখন প্রেসার দেওয়া হয়, তাই কি হয়, হাইড্রোলিক প্রেস করে। যখন কোনো পদার্থ তরল থেকে গ্যাসে রূপান্তরিত হয়, তখন তাকে বাষ্পীয় ভবন বলে। বাষ্পীয় ভবন বলে। ঠিক আছে, যেমন 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 মেঘ, কুয়াশা, স্পিড, কি বললাম, মেঘ, কমা দাও, কুয়াশা, স্পিড, আর কি বলে জানো, অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যাসিড। দেখো, বিভিন্ন ধরনের অ্যাসিড অ্যালকোহলটা আলাদা করছি না, একসঙ্গেই হবে, অ্যাসিড ইত্যাদি। হ্যাঁ, এলপিজি, ইথানল সবই হবে। আমি কি বললাম, জলের ঘনত্ব সবচেয়ে বেশি। জলের থেকে যে তরলগুলো আসছে, জল বাদ দিয়ে যে তরলগুলো, সেইগুলো সেটাই। এবার তুই বলো, তাই কি ওই যে আমি জলের মধ্যে রং মিশালাম, সেটা কি তাই উড়িয়ে যাবে তাড়াতাড়ি? না, সেটা হবে না, কারণ জল তো সেটা নিজস্ব ঘন পদার্থ, সে নিজে একটা স্থান হয়ে রয়েছে, সেটা না। যেগুলো জলের থেকে হালকা, কোল্ড ড্রিঙ্কস, মকটেল, এগুলো তো একটা সময় উড়িয়ে যাবে। ওকে, আচ্ছা, এইবার নেক্সট লেখো। এবার হয়ে গেল। এবার নেক্সট আমি যেটা বোঝাচ্ছি, এটা হয়ে গেল, বুঝলে? এটার পার্ট শেষ, এটার পার্ট। এবার নেক্সট কি বললাম, একটা হয়ে গেল। এবার এটা তরল থেকে কঠিন যাবে, তাই তো? এই যে তরল থেকে কঠিন, এটা হচ্ছে কঠিনী ভবন, এটা আমি বোঝাচ্ছি। দেখো, হ্যাঁ, জল থেকে কঠিন হবে। হ্যাঁ, গুড, সাবাস, বুঝেছো? তাহলে জল থেকে ওরা উদাহরণ দিয়েই দিয়েছে, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যে পদার্থ তরল থেকে কঠিন রূপান্তরিত হয়, মানে সবচেয়ে বড় উদাহরণ কি, বরফ। আচ্ছা, বরফ জলে ভাসে কেন? একদম, জলের ঘনত্ব বেশি। বরফ জলে ভাসে কেন? জলের ঘনত্ব বেশি। ঠিক আছে, তুমি গ্লেশিয়ার যদি কোনো দেখে থাকো, গ্লেশিয়ার, বা তুমি হিমাচল প্রদেশ রয়েছে, বা তুমি কাশ্মীরে যদি ভ্রমণ করে থাকো, নৈনিতাল বা ডাল লেকে যদি ঘুরে থাকো, এরকম বরফ বইছে, তার তলা দিয়ে মাছ যাচ্ছে, জলের মধ্যে মাছের মতো খেলা করছে, উপর দিয়ে বরফ। ঠিক আছে, উপর দিয়ে বরফ। এবং যদি বরফটাকে ফ্রিজে রাখা হয়, ফ্রিজটা টেম্পারেচার দেওয়া হচ্ছে, জলটা থেকে তো বরফ হচ্ছে, টেম্পারেচারের জন্য তো বরফ হচ্ছে ফ্রিজের মধ্যে। তার মানে কি, তরল থেকে কঠিন হচ্ছে। তেমনই আমি যদি কয়েকটা ফলের জুসকে এক জায়গায় রেখে দলা পাকিয়ে রাখলাম, সেটা একসময় কী হবে, জ্যাম হয়ে যাবে।
বা যারা জেলি বানায়, জেলি জেলি কোম্পানি, কিষান কিষান, তারপরে আরও আছে না, আর কি একটা কোম্পানির নাম বলো তো? হ্যাঁ, জ্যাম জেলি বানায় একটা কোম্পানির নাম বলো। হ্যাঁ, ওইটাই উদাহরণ হচ্ছে, এইসবের উদাহরণ। যে সমস্ত জ্যাম, জেলি, সস, এই সমস্তগুলো এবং বরফ, এগুলোর উদাহরণ কি? তরল থেকে কঠিন। গ্যাস হচ্ছে না কিন্তু, তরল এগুলো গ্যাসটা রূপান্তরিত হচ্ছে না, এটাকে আরও ইনক্রিজ করছে, এক জায়গায় করছে। আমি বলতে পারছি কিছু? আমি আগেটা যেটা বললাম, এখানে বাষ্পীভবন উড়ে যাচ্ছে, সেটা তরলটা গ্যাস হয়ে যাচ্ছে, এখানে গ্যাস হচ্ছে না, এটা শক্ত হচ্ছে, জমছে, কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি একটা পাত্রের মধ্যে বিভিন্ন রকম শাকসবজি মিশালাম, মিশিয়ে আমি রাখলাম, মানে আম আম তারপরে একটু চিনি দিলাম, আমের সাথে চিনি দিলাম, একটু ফুড কালার দিলাম, একটু অন্য কিছু মিশালাম, মিশিয়ে ওইটাকে গুলিয়ে টুলিয়ে সোজা আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। দেখবা কিছুক্ষণ পর দেখবা, 1 ঘন্টা পর দেখবা হয়ে যাবে। আইসক্রিম করে বানায় আখের রস, হ্যাঁ আখের রস করা যায়, আখের রস নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। গুড়, একদম গুড় একটা ভালো উদাহরণ। তার মানে কি আমাদের এই তো ভালো, তোমরা তো ভালোই জানো তাহলে সব কিছুই। হ্যাঁ, ভালো তো জানো তাহলে তোরা, জানে কি মানে যেটা তরল থেকে কঠিন হয়ে যাচ্ছে, তরল থেকে কঠিন হয়ে যাচ্ছে। আইসক্রিম যারা বানায় তারা কি করে? তারা তো ফ্লেভার দিয়ে দেয়, ফ্লেভার দিয়ে সেটা হাই টেম্পারেচার রেখে দেয়, একসময় আইসক্রিমের রূপান্তরিত হয়ে যায়, তাই তো? সেটাই আইসক্রিম যখন তোমরা খাচ্ছি, আমাদের অ্যাকচুয়ালি বরফ খাচ্ছি না, বরফের মধ্যে কিছু মিশ্রণ রয়েছে, সেগুলো খাচ্ছি। তা সেটারই উদাহরণ হচ্ছে কি এই দ্রবীভবন বা কঠিনীভবন। কঠিন করছি, কঠিন করা হচ্ছে, তরলটাকে কঠিন রূপান্তরিত করছি। বোঝা গেল? তরলটাকে আমরা কঠিন করছি। তাই এবার লেখো স্টার চিহ্ন লেখো। তোমরা ভালো উত্তর দিচ্ছ, তোমাদের মানে এই বিষয়টা কিছুটা জানো তোমরা, তার মানে ঠিক আছে। কেমিস্ট্রি সব জানার মধ্যেই আমাদের চোখের আশপাশে যা ঘুরে বেড়ায় সবই কেমিস্ট্রি। এটা না, কেমিস্ট্রি সবসময় বাস্তবে, সায়েন্স সবসময় বাস্তব, ইতিহাস ভূগোল সব অবাস্তব, ঠিক আছে। আচ্ছা দেখো, যে পদার্থ তরল থেকে কঠিনে রূপান্তরিত করে, যে পদার্থ তরল থেকে কঠিনে রূপান্তরিত করে তাকেই দৃঢ়ীকরণ বা কঠিনীভবন বলে। এই বানানটা এখানে দেখে নিও, অদন্ত না, হ্যাঁ, দৃঢ়ীকরণ বা কঠিনীভবন বলে, দৃঢ়ীকরণ বা কঠিনীভবন বলে। যে পদার্থ তরল থেকে কঠিনে রূপান্তরিত করে তাকে বলা হয় দৃঢ়ীকরণ বা কঠিনীভবন। ঠিক আছে, হয়ে গেল? মেয়েরা বুঝতে পারছো তো? সহজ হয়ে যাচ্ছে ব্যাপারটা। ওকে, আচ্ছা, এবার যেমন বা উদাহরণ, জ্যাম জেলি আর কি? আরে বলো, বরফ, আইসক্রিম, দই, দিয়ে বলো, গুড়, দিয়ে বলো। নেক্সট, আচ্ছা আমি যদি বলি, আচ্ছা হয়েছো, এটা মুসলিম, আচ্ছা পিৎজার উপরে কী দেওয়া হয়? চিজ। এটা কিসের উদাহরণ? এটা কি তরল থেকে কঠিনের গ্যাসের উদাহরণ না তরল থেকে কঠিনের উদাহরণ? চিজটা কি? হ্যাঁ, মিষ্টির দোকানে ছানা ব্যবহার করা হয়, ছানা, ওটা কিসের উদাহরণ? তরল থেকে কঠিন। আমরা যে পনিরটা খাই, পনির, সেটাও তো তরল থেকে কঠিন। ঠিক আছে, সবই বাস্তব, তোমার চোখের সামনে সবই বাস্তব, সবই হচ্ছে কঠিনীভবন বা দৃঢ়ীকরণের উদাহরণ। এবার আমাদের টপিক কঠিন গ্যাস, কঠিন তরল। এই কঠিন থেকে আমরা গ্যাসে যাবো। ঠিক আছে, কঠিন থেকে গ্যাসে যাচ্ছি এবার, আর কঠিন থেকে তরল। হ্যাঁ, আচ্ছা প্রথমে বলবে তোমরা কি? ন্যাপথলিন বলবে? ন্যাপথলিন কি? হ্যাঁ, এটা কি উদাহরণ? কঠিন থেকে গ্যাসের উদাহরণ। হ্যাঁ, ন্যাপথলিন কঠিন থেকে গ্যাসের উদাহরণ বলে ফেলছে ওরা। এই পেশেন্টগুলো স্ট্রং আছে, এরা একটু উইক হয়ে যাচ্ছে। কঠিন থেকে গ্যাসের উদাহরণ ন্যাপথলিন। কি জিনিস? ন্যাপথলিন কি তরল না গ্যাস? কঠিন, শক্ত। আচ্ছা, শক্ত জিনিস। আচ্ছা, দুর্গাপূজার দশমীর দিন কি করা হয়? কি নাচ করা হয়? ধুনুচি। এবার ধুনুচির মধ্যে কি দেওয়া হয়? ধুনো, কর্পূর দেওয়া হয় তো, ওটা কি তাহলে? কঠিন থেকে গ্যাস। আমাদের কর্পূরটা দেওয়া হয়, বা অনেক সময় অনেক বাড়িতে ওই বড় বড় প্রদীপ যখন জ্বালানো হয় উপর দিয়ে দেওয়া হয় না, কর্পূর দেওয়া হয় না? এবার সেটা কি হয়? কর্পূরের উদাহরণটা কি? কর্পূর মানে ন্যাপথলিন উদাহরণ কি? তুমি ওকে যখন জ্বালাবে ওটা তরল হবে না, ডাইরেক্ট গ্যাস হয়ে যায়।
যেহেতু গ্যাসে উড়ে যাওয়ার জন্য ঊর্ধ্বপতন। আচ্ছা, এবার এটা বুদ্ধি করে বলো তো, যানবাহনে গাড়ি চলে, বাইক 4 চাকা চলে, তো ওখান থেকে যে গ্যাসটা বেরোয় ওটা কিসের উদাহরণ? হ্যাঁ, তরল থেকে গ্যাসের উদাহরণ, একদম। এই যে রাস্তাতে চলার সময় ধুলিকণা হয় না, ধুলিকণা। তুমি ধরো গরমকালে এই রাস্তায় বাইকটা লেগে গেলো, বা একটা 4 চাকা গেলো, ধুলো হয় না, ওটা কি তাহলে? ওটা কি তরল থেকে গ্যাস না কঠিন থেকে গ্যাস? হ্যাঁ, ওটা কঠিন থেকে গ্যাস, ওটা কিন্তু তরল থেকে গ্যাস না। বুঝতে পারছি ব্যাপারটা কি? গাড়ি চালিয়ে যাচ্ছে, ইয়ে হচ্ছে। ঠিক আছে, তাহলে লিখে ভালো স্টার চিহ্ন দিয়ে লেখো যে 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 পদ্ধতিতে কঠিন পদার্থ গ্যাসে রূপান্তরিত হয়, কঠিন পদার্থ গ্যাসে রূপান্তরিত হয়, হ্যাঁ, গ্যাসে রূপান্তরিত হয় তাকে ঊর্ধ্বপতন বলে। ঊর্ধ্বে গগমা বাদমে তল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতে তরুণ দল, চললে চললে চল। আচ্ছা, হ্যাঁ, তাকে ঊর্ধ্বপতন বলে। এই যে এই বানানটা দেখে লিখবে। আচ্ছা বলো তো, একটা বুদ্ধি করতে দেবে। হ্যাঁ, ধোঁয়া চাইছে, ধোঁয়া ওটা কিসের উদাহরণ? হ্যাঁ, গ্যাসে তো বুঝলাম, মানে কোথা থেকে কিসে? ধোঁয়াটা তরল থেকে গ্যাস না কঠিন থেকে গ্যাস? এটা দুটো উদাহরণ হয়। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে কঠিন থেকেই হবে। তরল থেকে যে ধোঁয়াটা হচ্ছে সেটা সামান্য বাষ্পীভবন হচ্ছে, সামান্য বেরিয়ে যাচ্ছে, সেটা বাষ্পীভবনের উদাহরণ। কিন্তু যেটা অ্যাকচুয়ালি ধোঁয়াটা হয়, তুমি এই ঘরটা আগুন লেগে গেল, ম্যাক্সিমাম বিরাট আকারে আগুন হবে না, আগুনও বেরোবে, ধোঁয়াও বেরোবে। তাহলে কি আছে? কঠিন পদার্থ জ্বলেছে বলে আগুন সৃষ্টি হয়েছে, তারপর ধোঁয়া হয়েছে, তাহলে সেটা কঠিন থেকে গ্যাসের উদাহরণ। ভেবে দেখো, একটা জায়গায় আগুন লেগে গেছে কোনো বিল্ডিংয়ে, সেখানে আগুন জ্বলছে, তার সাথে ধোঁয়াও বেরোচ্ছে, কঠিন অ্যারোসেল টাইপের ধোঁয়া। হ্যাঁ, অগ্নুৎপাত যখন হবে, এই যে তোমার নিশ্চয় শুনেছো, অগ্নুৎপাতের নাম শুনেছো? অগ্নুৎপাত হয়, হ্যাঁ, আগ্নেয়গিরি লাভা বেরোয়। ওই আগ্নেয়গিরির যে লাভাটা, ওটা কি? ওটাও তো কঠিন পদার্থ। দীর্ঘকাল অজৈব পদার্থ জমতে সহ্য হতে না পারে বাষ্পীভবন হয়েছে, ওই যে লাভাটা বেরিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে কঠিন থেকে গ্যাসে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সবই হচ্ছে এই যে ধোঁয়া জিনিসটা। হ্যাঁ, ধূপকাঠি হয়, ঠিক একদম। ধূপকাঠি কর্পূর, বুঝতে পারলাম। যখন মিশ্রণ হয়েছে, একজন বৈজ্ঞানিক একটা নাম দিয়েছে, ঊর্ধ্বপতন, বাষ্পীভবন, কঠিনীভবন, ঘনীভবন। ঠিক আছে, লিখেছে তো? আর লেখো ধূপকাঠি ধোঁয়া, কর্পূর, এগুলো লিখে ফেলো। ঠিক আছে, এটা হয়ে গেল। এইবার আছে কঠিন থেকে তরল, তাই তো? কঠিন থেকে তরল হয়ে গেল। হ্যাঁ, কঠিন থেকে তরল মানে কোনো কঠিন পদার্থ গলে যাচ্ছে, হ্যাঁ তরল হয়ে যাচ্ছে। বুঝতে পারছ তো? এই দেখো, এবার আছে গলন, তাই তো? কি হচ্ছে? কঠিন থেকে তরলে যাচ্ছে, কঠিন থেকে অ্যারো চিহ্ন দিয়ে তরলে যাচ্ছে, তাই তো? উদাহরণ দাও, তোমরা উদাহরণ দাও। পৃথিবীতে কি জিনিস আছে যা কঠিন থেকে? বরফ। আর হ্যাঁ, আচ্ছা, দই তো কেটে যায়, তাই সেটা কঠিন থেকে তরলে যাচ্ছে। দই যে জমিয়ে যদি দুধ জমিয়ে যদি দই হয়, দইটাকেও তো গলে যায়, দইটাও তো নষ্ট হয়। যারা নবদ্বীপে যে দইটা বানানো হয়, ওটাকে তরল থেকে কঠিন, আবার ওইটাও নষ্ট করা যায়, ওটাকে আমি ভেঙে দিচ্ছি, এখান থেকে তরল। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বরফ, তো সবচেয়ে বেশি জানলেই। তা বাদে যে কোনো পদার্থ যদি গলে কঠিন পদার্থ তরল হয়ে যায়, তাহলে হয়ে গেল। ঠিক আছে, আমি ভাতটাকে মিক্সার মেশিনে দিলাম, মিক্সিং করলাম, জল হয়ে গেল। এটা বয়স্ক মানুষ খেতে পারে না, তাকে খাওয়ানো হচ্ছে। ঠিক আছে, এই সেরোল্যাক্স, নেস্টাম আছে না, বাচ্চাদের সেরোল্যাক্স, নেস্টাম, এগুলো কি? এগুলো তো একজনের ভালো খাবার, সেখান থেকেই তো এগুলো তৈরি হয়েছে। বাচ্চারা 6 মাসের পরে বাচ্চারা খেতে পারে। ঠিক আছে, তা সেই সবই জিনিস হচ্ছে কঠিন থেকে তরলের উদাহরণ। কঠিন থেকে গ্যাস বলেছিলাম, সেখান থেকে কঠিন থেকে তরল। ঠিক আছে, দেখো, হ্যাঁ, কঠিন থেকে তরলে পরিণত হয়, তাকে গলন বলে। তাকে গলন বলে। গলন। এটার উদাহরণ লেখো। প্রথম লেখো বরফ, বার্লি থেকে বিয়ার বানাতে বার্লি লাগে।
হ্যাঁ, ইস্যু বলে বসে খাও না, নাকি ইস্যু বলে বসে খায় না, পেটের প্রবলেম হলে ইস্যু বলে বসে খায়, 2-3 দিন ধরে টয়লেট না হলে, ওটাই তো বার্লি এক ধরনের। আর লেখো ডিমের সাদা অংশ, ডিমের সাদা অংশ, হ্যাঁ চিনি লেখো, চিনি, চিনি, ঠিক আছে? ডিমের সাদা অংশ, ঠিক আছে? হ্যাঁ, ডিমের সাদা অংশ কঠিন, ওটাকে জল তরল হয়ে যায়। ডিম তুমি যখন ডিমটা নিচ্ছ, ডিমের কুসুমটা আলাদা করছো, আর যে ডিমের যে সাদা অংশটা, ওটা তুমি ইয়ে করে তাওয়াতে রাখলে ওটা তরল হয়ে যায়। না, ডিমের উপরে যে সাদা অংশটা, সেটা তো কঠিন, সেটা তরল হয়ে যাচ্ছে। এবার হচ্ছে এটা কি দেবো, গ্যাস থেকে তরল। এবার এটা, হ্যাঁ, গ্যাস থেকে তরল, আর হচ্ছে গ্যাস থেকে কঠিন, এই যে ঠিক আছে। এবার গ্যাস থেকে তরল আর গ্যাস থেকে কঠিন, যাও, গ্যাস থেকে তরল, গ্যাস থেকে কঠিন। হ্যাঁ বলো, উদাহরণ দাও, কী হবে? গ্যাস থেকে তরল কী হয়? মেঘ থেকে বৃষ্টি হয়, আর মেঘ থেকে বৃষ্টি, আবার বৃষ্টির জল উপরে উঠে জল হয়ে যায়, সেটা তরল থেকে গ্যাস হয়ে যায়, আবার গ্যাস থেকে তরল হচ্ছে, মানে প্রসেস, ইটস দ্য প্রসেস। আর উদাহরণ আছে সাবানের ফেনা, এটাও একটা গ্যাসের থেকে তরল। অ্যাকচুয়ালি যে সাবান বলো, শ্যাম্পু বলো, সাবান, শ্যাম্পু, চক, কুয়াশা, হ্যাঁ বলা যায় কুয়াশা, হ্যাঁ শিশির কুয়াশা, ওই একই কথা, শিশির কুয়াশা, তারপরে কি বললাম এখানে সাবান, চক, এই সবই হচ্ছে গ্যাস ছিল, ক্ষার হয়ে গেছে, ক্ষারেতে। এবার লিখে বলো যে প্রক্রিয়ার মাধ্যমে, এই উদাহরণটা কম অ্যাকচুয়ালি, গ্যাস থেকে তরল, এগুলো উদাহরণ কম। হ্যাঁ, যে পদ্ধতির মাধ্যমে কোনো পদার্থ গ্যাস থেকে তরলে রূপান্তরিত হয়, হ্যাঁ, তাকে ঘনীভবন বলে। ঘন হয়ে যাচ্ছে, ঘন। কোনো পদার্থ গ্যাস থেকে তরলে রূপান্তরিত হয়, তাকে ঘনীভবন বলে। এই যে এটা, ঠিক আছে? উদাহরণ দাও, সাবানের ফেনা, চক, কুয়াশা, এই ঘনীভবন, এই যে গ্যাস থেকে তরল ঘনীভবন। এবার লাস্ট শেষ করো, এটা হয়ে গেল লাস্টের পয়েন্ট, একবার বলে দিচ্ছি। হ্যাঁ, যে পদ্ধতিতে লাস্ট ছিল দাও, এটা হয়ে গেল তো, এবার স্টার ছিল দাও, যে পদ্ধতিতে, ওই একই জিনিস লেখো, বাদে লিখবে গ্যাস কঠিন। আগের নোটে একইভাবে রিপিট করো, আর লিখবে শুধু গ্যাস আর কঠিন, এটা লিখবে, গ্যাস কঠিন, এই যেটা অবক্ষেপণ। ড্রাই আইস দেখো, ড্রাই আইস, শুষ্ক বরফ দেখো, শুষ্ক বরফ, উদাহরণ শুষ্ক বরফ,